ঈদের দিনে যদি আপনার টেবিলে এরকম লোভনীয় এবং আকর্ষণীয় একটি ডেজার্ট বা পুডিং থাকে তাহলে তো ব্যাপারটা পুরোই জমে যাবে। শুধু ঈদের দিন না, যেহেতু রমজান মাস চলছে সেই সাথে প্রচণ্ড গরমও পড়ে গেছে, ইফতারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট বা পুডিং পাওয়া যায় তাহলে তো মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 3 থেকে 4টি উপকরণে একদমই ঝামেলাহীনভাবে এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন, যেটা দেখতে হবে অনেক বেশি আকর্ষণীয় এবং খেতে হবে অনেক বেশি মজা। এটা দেখে যেমন চোখে শান্তি আসে তেমনি খেয়েও আসবে মনে প্রশান্তি। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। আপনারা এই পুডিং বা ডেজার্টটা ছোট নাকি আরও বড় করে তৈরি করতে চান সেই অনুযায়ী এখানে পানিটা নিতে হবে। 2 কাপ পানির জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনিতে মিষ্টিটা একদম আমার কাছে পারফেক্ট লেগেছে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর যে আগার আগার পাউডারটা এখানে আমি ব্যবহার করেছি এটা মূলত তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। যেহেতু আমি আজকে ডিম ছাড়া পুডিং তৈরি করছি এজন্য আগার আগার পাউডারটা এখানে ব্যবহার করতে হবে। চুলাটা কিন্তু আমি এখনও জ্বালিয়ে দিইনি, চুলা বন্ধ থাকা অবস্থায় আগার আগার পাউডারটা খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে, দেন চুলাটাকে অন করে দিতে হবে। চুলা জ্বালিয়ে গরম পানির মধ্যে যদি আগার আগার পাউডার মিক্স করি তাহলে কিন্তু আগার আগার পাউডার কখনোই গলবে না, একদম দলা বেঁধে থাকবে। এজন্য ঠান্ডা অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটিকে জ্বালিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রুহ আফজা। আপনাদের হাতের কাছে যদি রুহ আফজাটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে রেড কালারের ফুড কালারটা ব্যবহার করতে পারেন। তবে রুহ আফজা দিয়ে এই জেলোটা তৈরি করলে খুবই সুন্দর একটা রুহ আফজার ফ্লেভারও পাওয়া যায় এবং টেস্টটাও কিন্তু বেড়ে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। তবে এটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এবার এখানে ফার্স্টে আমি একটি এরকম গোল বাটি নিয়ে নিচ্ছি। এরপরে লাগবে আমার একটি মোল্ড। এই পুডিংটা তৈরি করার জন্য আমি ঠিক এরকম একটি পুডিং বা কেকের মোল্ড ব্যবহার করছি। মোল্ডটিকে বাটির মধ্যে আমি ঠিক এরকম বাঁকা করে বসিয়ে দিলাম, সোজা করে কিন্তু দেয়া যাবে না। যদি আপনারা ঠিক আমার মতো ডিজাইনটা তৈরি করতে চান সেই ক্ষেত্রে এইভাবে বাঁকা করে বসিয়ে দিতে হবে। আর আপনারা পুডিংটা যদি একদম প্লেনভাবে তৈরি করতে চান তাহলে এইভাবে বাটিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি বাটির মধ্যে আপনারা ঢেলে দিবেন। আগের বাটিটা ছোট হয়ে যাচ্ছিল এজন্য আমি এখানে আরেকটি বড় বাটি নিয়েছি এবং এই বাটির মধ্যে মোল্ডটিকে ঠিক এইভাবে কাত করে রেখে দিচ্ছি, মিশ্রণটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে জমাট বাঁধা পর্যন্ত। এই অবস্থায় আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন, তবে আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো এরকম নর্মাল তাপমাত্রায় রেখেছিলাম, এর মধ্যেই সেট হয়ে গেছে। আর হ্যাঁ, এই কাজটি যত দ্রুত সম্ভব মিশ্রণটা গরম থাকা অবস্থায় মোল্ডে ট্রান্সফার করে নিতে হবে, দেরি করা যাবে না, কারণ ঠান্ডা যত হতে থাকবে ততই কিন্তু এই মিশ্রণটা জমাট বাঁধতে শুরু করবে। এনিওয়ে, মোল্ডটিকে আমি এক সাইডে রেখে চলে যাচ্ছি আবারও চুলাতে। একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এবারেও কিন্তু চুলাটা এখনও অফ আছে, আমি চুলাটা জ্বালিয়ে দিইনি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি আবারও বলছি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। প্রতি 1 কাপ পানি বা দুধের জন্য 1 চামচ করে আগার আগার পাউডার প্রয়োজন পড়ে। এবারে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে চুলাটিকে আমি অন করে দিব। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটিকে জ্বালিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিতে হবে। নাড়ানো কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না, তাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা বেঁধে যেতে পারে। এইবারেও কিন্তু এই মিশ্রণটি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সব কিছু মিশিয়ে নিয়ে মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিলেই এনাফ। ফুটে গেছে মিশ্রণটা, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন জেলোর মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমার হাতে একটুও লেগে যাচ্ছে না, আপনারা সেটা বুঝতেই পারছেন। এবার যে দুধের মিশ্রণটা আমি জাল করে চুলা থেকে নামিয়ে নিলাম, একদমই দেরি না করে এটাও গরম থাকা অবস্থায় এই জেলোর উপরে দিয়ে দিচ্ছি। সরাসরি গরম দুধ জেলোর উপরে দেওয়ার ফলে জেলোটা গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে, এজন্য আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। লাল কালারের যে জেলোটা দেখা যাচ্ছিল দুধের মিশ্রণটা দিয়ে, সেটা কিন্তু একদমই ঢেকে ফেলতে হবে। এরপরে উপরে যে বাবলসগুলো রয়েছে আমি ওগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলাম। এবারে পুডিংয়ের মোল্ডটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এর মধ্যে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, সেই সাথে এটা অনেক বেশি ঠান্ডা হবে, সঙ্গে সঙ্গে সার্ভ করে নেওয়া যাবে।
2 ঘন্টা পর পুডিংটি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং এই পুডিংটা এক্সট্রা করে নাইফ দিয়ে ছাড়ানোর কিচ্ছু নেই, এটা আপনা আপনি কিন্তু মোল্ড থেকে এরকম ছেড়ে আসে। এবারে পুডিংটি আমি ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি যে লোভনীয় হয়েছে দেখতে! শুধু লোভনীয় না, অনেক বেশি আকর্ষণীয় এবং খেতেও অনেক বেশি টেস্টি। আমি তো জানি এভাবে আপনারা আগে কখনোই পুডিং বা এই ডেজার্টটি তৈরি করে খাননি। এইবার রোজায় বা ইফতারে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা বাচ্চারাও খুবই পছন্দ করবে। সেই সাথে সামনে তো প্রচুর গরমও চলে আসছে। এই গরমে আমাদের রিফ্রেশমেন্টের জন্য এরকম একটা পুডিংই কিন্তু এনাফ। এটা যে শুধু আমাদের রিফ্রেশমেন্ট দিবে তা কিন্তু না, এটা কিন্তু অনেক বেশি হেলদিও। খুবই সামান্য অল্প কিছু উপকরণে তৈরি করেছি, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। এখানে হার্মফুল কোনো কিছুই ব্যবহার করা হয়নি। সো এটা কতটা হেলদি হতে পারে হয়তো বা আমাকে আর বলে বোঝাতে হবে না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক বা ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।